সংসদের মেয়াদ ৪ বছর। এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, এই ব্যাপারে বিএনপিরও মত আছে। বিএনপিও সেই কথা বলেছে। তবে গ্যাপ দিয়ে করা যাবে কিনা সেটা পরিষ্কার না। সংসদের মেয়াদ ৪ বছর, এইটা নিয়ে আমার ধারণা যে বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতন দল যারা ক্ষমতায় ছিল এবং সামনে আসার সম্ভাবনা আছে, তারা মানবে কিনা। কেননা দেখতে দেখতেই চলে যায় খুব দ্রুত বেগে। ৪ বছরে খুব বেশি উন্নয়ন কাজ করা যায় না। অনেকে বলে যে মেয়াদটা পারলে আর একটু বড় বেশি হলে ভালো হয়, তাহলে কিছু প্রজেক্ট তারা ইমপ্লিমেন্ট করে রেখে যেতে পারে। কেননা পরিস্থিতি এমন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বা ক্ষমতার পালাবদল হলে অন্য সরকার এসে আগের সরকারের প্রজেক্ট বাস্তবায়নে খুব একটা আগ্রহী হয় না। ফলে ৪ বছর মেয়াদটা সংসদের, এটা কতখানি সবার কাছে গ্রহণযোগ্য হবে এটা একটা প্রশ্ন। তবে এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং আরেকটি উচ্চকক্ষ সিনেট, ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে ৪ বছর। এটা বিএনপির প্রস্তাবেও ছিল, দ্বিকক্ষের পার্লামেন্ট। আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এটাও অনেকে আপত্তি করতে পারে আমার ধারণা। এতখানি ছাড় দিয়ে আমাদের দেশে তো যিনি সংসদ নেত্রী, তিনি প্রধানমন্ত্রী, তিনি আবার রাজনৈতিক দলের সভানেত্রী, সবকিছুই তিনি। এটারও পরিবর্তন হওয়া উচিত। এটাও ঠিক যে বিভিন্ন জনকে যদি ক্ষমতায়ন করতে হয় এবং একটা টিম ডেভেলপ করতে হয়, তাহলে এক ব্যক্তির হাতে এতগুলো পদ রাখা যাবে না। এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। ভালো, বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর, আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স নির্ধারণ রয়েছে ২৫ বছর। তো ২৫ বছরে কমিয়ে ২১ বছর করা, এটাও কেমন জানি খটকা লাগে আর কি। ২১ বছরের একজনের কি ম্যাচুরিটি আসে? যাই হোক, এটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই। অধ্যাপক আলী রিয়াদের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে এসব সুপারিশ করেছে। এদিন আরও ৩টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি ৩টি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার। বেলা 11:30টার দিকে সংস্কার কমিশনের প্রধান এবং অন্যরা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এটি দেওয়া হয়েছে। আইনসভার নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে, অর্থাৎ সংখ্যানুপাতিক না, এটা সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। ৪০০ আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। ৪০০ আসন, ৩০০ জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন, আর ৩০০ সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আর ১০০ জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্ধারিত ১০০ নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। অর্থাৎ আগে এমপিরা মিলে ঠিক করতেন, এখন সেটা হবে না। এখন তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এটা ভালো, একটা জমজমাট নির্বাচন হবে, অনেক নারী বের হয়ে আসবেন, এটাও ভালো। সরাসরি ভোটে নির্বাচিত হলে তার সম্মানটা অনেক বাড়ে। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম ১০% আসনে তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। এটাও ভালো, নিম্নকক্ষের মোট আসনের ১০%, তাহলে ইয়াংদের রিপ্রেজেন্টেশনটা হবে। ৩, সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করা হবে। ৪, ২ জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। একজন সংসদ সদস্য একই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না। এগুলো হলো প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান। অর্থাৎ এক ব্যক্তি একসঙ্গে 3টা পদ, প্রধানমন্ত্রী, সংসদ দলের নেতা এবং রাজনৈতিক দলের প্রধান হবেন না। একটির বেশি যে কোনো একটা পদে থাকতে পারবে। অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। অর্থাৎ ৭০ অনুচ্ছেদ এখানে এটা সম্ভবত উঠাই দেওয়া হচ্ছে। আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে মনোনীত হবেন। আর উচ্চকক্ষ কিভাবে হবে? উচ্চকক্ষ মোট ১০৫ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে ১০০ জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত
মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবে যাতে তারাও পার্লামেন্টে থাকে। রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ 100 জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই 100 জন প্রার্থীর মধ্যে কমপক্ষে 5 জন আইন দিয়ে নির্ধারিত পদ্ধতিতে সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে। বাকি 5টি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবেন। 2, কোনো রাজনৈতিক দলকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের যোগ্য হতে হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত 1% নিশ্চিত করতে হবে। উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। 4, উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকবেন যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত উচ্চকক্ষের অন্য সব সদস্যের মধ্য থেকে নির্বাচিত হবেন। যাক, এগুলি খুবই ভালো মৌলিক। এখন এই সব ব্যাপারে যদি রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় তাহলে আমরা সামনের যে সংসদ এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন দেখব এবং হয়তো সেটাই প্রত্যাশিত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।